সেখানে একজন ছাত্র নেতা বেয়াদবি করছে। কে? সার্জিসদের এখনকে আমরা দেখতেছি যে সে এতদিন পরে আইসা বলে আমরা রাষ্ট্রপতির পদত্যাগ চাই, আমরা এইভাবে ডিসি নিয়োগের বিরোধিতা করতেছি। এতদিন আঙুল চুষছিলা। যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে ছাত্র আন্দোলনের বিশেষ সমন্বয়ক সার্জিস আলম। ভাবেন কি পরিণতি হতে পারে? এগুলার পরিবর্তন চাই, সিস্টেমটারই আমরা পরিবর্তন চাই। অপরাধী সে যেই হোক তার বিচার চাই। কিন্তু যে সার্জিস আছে তার পাশে বৈশা রয়েছে, দেখতেছেন তো কি নোংরামি। আমি কয়েকজন মাস্টার মাইন্ডের কথা না বললে আমি পারছি না। তার আগে আমি আরেকজনের কাছে যাই। আসলে জাতিকে বিভ্রান্ত করার জন্য কারো কাছ থেকে টাকা নিয়েছে কিনা এটা আমার জানা নেই, তবে তার কার্যক্রম দেখে আমার মনে হচ্ছে সেও আসলে কিছু ভাগ ভাটোয়ারা পেয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো ধরনের টানাটানি না করে, কারণ আজকের এই ভিডিওতে বর্তমান দেশের চলমান অবস্থা, রাজনৈতিক পরিবেশ এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সকল অজানা তথ্য আজকের এই ভিডিওতে একসঙ্গে জানতে পারবেন। দর্শক, দেশ বা দেশের বাইরে থেকে যারা ভিডিওটি ক্লিক করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের। ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, আপনারা সম্পূর্ণ দেখে যাবেন। দর্শক, বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ এক এক করে দেখতে থাকুন। দেখেন, যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো 2-4-5 বছর পরে বাংলাদেশে আরও একটা গণবিক্ষোভ হবে, আর সেই বিক্ষোভটাতে অংশগ্রহণ করবে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছেন। জীবনের তাগিদে বা পেটের দায়ে তাদেরকে এই কাজটা করতে হবে। এখন কেন এই প্রশ্নটা আসলো? আমরা দেখছি যে গেল কয়েকদিন যাবৎ, মানে এই গত 4 মাসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস ঘটেছে, যেগুলো নিয়ে হয়তো অনেকে কথা বলছেন, আবার অনেকে বলছেন না। বাংলাদেশ পুলিশের বিভিন্ন অপকর্ম নিয়ে আমরা যেমন সমালোচনা করি, আবার পুলিশের সাথেও যখন অন্যায় কোনো কিছু ঘটে সেটা নিয়েও কথা বলা কিন্তু আমাদেরই দায়িত্ব। কিছু মেসেজ আছে, কিছু প্রশ্ন আছে যে ভাই এই বিষয়গুলো নিয়ে আপনারা কেন কথা বলেন, আমাদের দোষটা তো দেখেন। তো এই ক্ষেত্রে আমাদের দোষটা কি? কথা বলছি একজন সমন্বয়কের একটা ফেসবুক পোস্টের জের ধরে 66 জন এসপি পদপ্রার্থী যারা বিসিএস দিয়ে অলরেডি পোস্টিং করার পথে ছিলেন, সেই মুহূর্তে তাদের অনেকের কপালেই ঘটেছে নানান ধরনের দুর্ঘটনা। শোকজ করা হয়েছে 25 জনকে, বাকিদেরও গন্তব্য কোথায় তা কিন্তু এখনো অজানা। আর এই সকল কিছুর পেছনে একটা মূল ফেসবুক স্ট্যাটাস একজন সমন্বয়কের। সমন্বয়করা কি এই মুহূর্তে দেশের ঈশ্বর, অথবা প্রধানমন্ত্রী, অথবা রাষ্ট্রপতি? একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির হাতেও এই ক্ষমতা নাই, বা এটা জনগণ মেনে নেবে না যে তিনি তার একক ইচ্ছায় বা স্বেচ্ছাচারিতার মাধ্যমে একটা কমিউনিটিকে প্রশ্নবিদ্ধ করতে পারেন। কেন এতগুলো কথা? 40তম বিসিএস 66 জন আপনার এএসপি, তারা সম্ভবত গেল অক্টোবর মাসে সারদা পুলিশ একাডেমিতে দীর্ঘ 1 বছরের ট্রেনিং শেষে তারা জয়েন করার কথা ছিল। তো সেখানে এই ট্রেনিংয়ের একটা সিস্টেম আছে কি, 1 বছর যখন কমপ্লিট হয় তো সেখানে একটা প্রোগ্রাম হয়। সেই প্রোগ্রামের পরে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন তিনি তাদেরকে একটা বিদায় অনুষ্ঠানের মাধ্যমে তাদের পোস্টিংয়ে যাওয়ার জন্য সর্বশেষ যেই অফিসিয়াল কার্যকলাপ সেটা আপনার সংগঠিত হয়। সবকিছু ঠিকঠাক ছিল। হঠাৎ করেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক তিনিও সেখানে দাওয়াতপ্রাপ্ত হয়েছিলেন। তিনি কেন পাইছিলেন সেটাও জানি না। অনেক জায়গায় আছে আপনি দেখেন যে মানে অতিরিক্ত, আমার কাছে এগুলো মনে হয় আর কি। যাই হোক, তিনি দাওয়াত পাইছেন। তো দাওয়াত পাওয়ার পরে এখানে এই 66 জনের মধ্যে 62 জন নাকি 64 জন ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল। এই কারণে তিনি সেই প্রোগ্রামে যাবেন না, দাওয়াত প্রত্যাখ্যান করেছেন এবং ফেসবুকে একটা পোস্টের মাধ্যমে তিনি বিষয়টা ক্লিয়ার করেছেন। এর পরপরই দেখলাম আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনিও সেই প্রোগ্রামে যাননি। এজ এ রেজাল্ট কি হয়ে গেল? গত 53 বছরের সারদা পুলিশ একাডেমির যে রেকর্ড আছে সেখানে নতুন আর একটা রেকর্ড চলে আসলো কি, এই প্রোগ্রামটা হলো না। এরপরে এর মাঝখান থেকে 25 জন এএসপি যারা পদপ্রার্থী আছেন, মানে জয়নিং এর পদে আছেন, একদম দ্বার প্রান্তে আছেন, তাদেরকে শোকজ করা হলো কি, যে কোনো একটা প্রোগ্রামে বা ট্রেনিং এর দিন তারা 25 জন কমান্ড অনুসরণ করেন নাই, দৌড়ানোর কথা থাকলেও তারা দৌড়ান নাই, এলোমেলো হেঁটেছেন, এই কারণে তাদেরকে শোকজ করা হয়েছে। বেসিক্যালি এখানে মূল বিষয়টা আমরা যতটুকু বুঝতে পারছি যে সরকারকে সমন্বয়কদের এই পোস্ট অথবা তাদের বিভিন্ন বক্তব্য প্রভাবিত করে। যেমনটা আমরা দেখছিলাম জুলাই আগস্ট যেই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বা যে সকল ছাত্র আহত হয়েছে তাদের নিয়েও তাদের চিকিৎসা অনেকটা অব্যবস্থাপনা চলছে। তো এগুলো নিয়েও কিন্তু বিভিন্ন সময় গতকালকে আমাদের সার্জিস সে বলছিল যে যদি এগুলা কনফার্ম করা না হয় তাহলে উপদেষ্টাদের অফিস মানে বন্ধ হয়ে যাবে, তারা এগুলাকে ঘেরাও করবে, বন্ধ করে দিবে। এখন এই ধরনের যখন আলটিমেটাম কি বলা হয় যে একটা বক্তব্য থাকে, স্বাভাবিকভাবে আমাদের যারা চাকরিজীবীরা আছেন সরকারি, তারা তো ভাই আসলে আছেন নিজেদের চিন্তা ভাবনার মধ্যে ভয় পেয়ে যান, আবার উপদেষ্টারাও তারাও ভয় পেয়ে যান। কোথাও না কোথাও একটা ইফেক্ট গিয়া পড়ে সেই সেক্টরগুলোর সাথে কানেক্টেড ব্যক্তিদের। এখন যেই এএসপি পদপ্রার্থী যারা আছেন, মানে জয়নিং পয়েন্টে আছেন, তারা ছাত্রলীগ করতো। এখন ছাত্রলীগ করতো সেই কারণেই কি তারা আসলে এই চাকরিগুলো থেকে এখন পিছিয়ে যাচ্ছে? যদি এমনটাই হয়, তারা যদি ছাত্রলীগ করেই থাকে, তো ছাত্রলীগ করা কি ঠিক এই নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এই দেশে অন্যায় ছিল? অন্যায় তো ছিল না। ছাত্রলীগ করতে যদি কোনো অপরাধী হয় তিনি শাস্তির আওতায় আসতে পারবেন, তাকে শাস্তি দিতে হবে, এটাই বাস্তব, যে দলই করুক। ঠিক আছে, নিষিদ্ধ সংগঠন তো হইলো মাত্র জুমায় আজকে মাস খানেক ধরে, বা গেল গত মাসেই সম্ভবত এই বা 2 মাস আগে এই সিদ্ধান্ত আসলো। এছাড়া ছাত্রলীগের করার কারণে তারা কি বিসিএস এ কোনো অনৈতিক সুবিধা পেয়েছেন বা কোটা ভিত্তিক কোনো সুবিধা পাইয়া তারা এই 40তম বিসিএস পোস্টে ঢুকছিলেন? বিষয়টা তো নিশ্চয়ই এরকম না। আমরা যতদূর জানি ওই পরীক্ষাটা ছিল সকল ধরনের কোটামুক্ত, যারা 40তম বিসিএস এর মাধ্যমে জয়নিং করার জন্য অপেক্ষমান আছেন এই মুহূর্তে। তো যদি এমন হইতো যে হ্যাঁ এই 62 জন ছাত্রলীগ করার কারণে বিসিএস এ ভাইবা অথবা লিখিত পরীক্ষায় কোনো অনৈতিক সুবিধা নিয়ে তারা এখানে চলে আসছেন, মেধাবীরা তারা জায়গা পায়নি, অবশ্যই আমি ওইটার পক্ষে যে বাদ দিতে হবে। কিন্তু এটা কি প্রমাণিত হয়েছে?
তাদেরকে যারা নিয়োগ দিয়েছেন তারা কি এই ধরনের কোনো রিপোর্ট ফাইল করেছেন যে হ্যাঁ এরা এরকম অনৈতিক সুবিধার মাধ্যমে অমুক কর্মকর্তা বা তমুক সচিবের বা তমুক এমপি মন্ত্রীর রেফারেন্সে তারা এই জায়গাটাতে চলে আসছেন যেখানে মেধাবীরা বঞ্চিত হয়েছে? যদি তাই না হয় তাহলে একজন সমন্বয়কের একটা ফেসবুক পোস্টে, এখন যে সমন্বয়কে ফেসবুক পোস্ট দিয়েছেন তিনি আসলে কিভাবে বা কোন বেসিসের উপরে, কোন ডাটার উপরে তিনি বা পোস্টটা দিলেন? হতে পারে এখান থেকে অনেকে ছাত্রলীগ করতো, কিন্তু ছাত্রলীগ করা তো নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপরাধ ছিল না। আর ছাত্রলীগ যারা করছে নিষিদ্ধ হওয়ার পরেও যদি পরিচ্ছন্ন একজন মানুষ হয়ে থাকে, সে ছাত্রলীগের রাজনীতি করছে, তাহলে তো ভাই তাকে নিয়ে এই ধরনের সুযোগ নাই। তো সার্জিস, হাসনাত তারাও তো ছাত্রলীগই করতো, তাই না? এই মাহফুজ তারা তো ছাত্রলীগই করতো, বঙ্গবন্ধু পূজা এরাও করছে। তো এরা তাহলে কিভাবে এখন এই জায়গাগুলোতে বসতেছে? তারাও তো ছাত্রলীগই ছিল। এখানে এই বিষয়গুলো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে অতিরঞ্জিত বা বাড়াবাড়ি হচ্ছে। এর আগেও সারদা পুলিশ একাডেমি থেকে 323 জনকে সম্ভবত আপনার টেকনিক্যালি এই ইস্যুগুলোকে কেন্দ্র করে যে এখন যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছে, এগুলো আওয়ামী লীগ থেকে রিকোয়ারমেন্ট ছিল, ছাত্রলীগের বিভিন্ন ক্যাডার যারা তাদেরকে প্রশাসনের বিভিন্ন জায়গায় বসাইয়া বিভিন্ন অপকর্ম করার পরিকল্পনা করা হয়েছে। এখন এগুলোর পিছনে কিছু বাস্তবতা আছে। আওয়ামী লীগের সময় এমনও ঘটছে যে একজন থানার পুলিশের অফিসার তিনি প্রকাশ্যে বলতেন এই শিবিরে একদম গুলি করে দেবো। এগুলোর কারণে মানুষের কাছে মনে হচ্ছে একজন সাধারণ পুলিশ অফিসার তো এই কথা বলতে পারে না। হয়তো এরকম পোস্টেড কিছু থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না। তাদেরকে ফাইন্ড আউট করেন কারা রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা বাহিনীর পদগুলোতে বসে এই ধরনের অ্যাক্টিভিটি চালিয়েছেন। তো কয়েকদিন আগে তো আমরা দেখলাম এই সরকারের মধ্যেই যে কোন থানার একজন ওসি তিনি বলছিলেন যে আওয়ামী লীগ টাইমগুলো একদম জায়গা জ্যান্ত পুঁতে ফেলতে হবে বা হ্যাঁ গণধোলাই দিয়ে ফেলতে হবে, একদম শেষ করে দেবেন ওনার এলাকায় থাকলে। তো এইসব বক্তব্য তো এখনো আছে, তখনও ছিল। তো এই ওসির কি চাকরি গেছে? যদি তাই না হয়, এভাবে যদি প্রতিনিয়ত প্রত্যেক ইস্যুতে আমার কথা হচ্ছে আওয়ামী লীগ করতো, যুবলীগ করতো, ছাত্রলীগ করতো, যদি সে ক্রিমিনাল হয়, সে অপরাধ করে থাকে, তার শাস্তি নিশ্চিত করতে হবে। কিন্তু এই দলের এই সেক্টর করার কারণে, একটা দলীয় পদ পদবি থাকার কারণে তার ভাই আপনি ফিউচার নিয়ে টানাটানি করলে তো সারা বাংলাদেশের 40% আওয়ামী লীগের যে ভোটার আছেন, পরিবার আছেন, শুধু শুধু যদি তাদেরকে গুতানো হয়, উস্কানি হয়, তো এরা মাঠে নামলে টিকবে কোনো কিছু? এটা তো প্র্যাকটিক্যালি আপনার বুঝতে হবে। সমন্বয়করা যারা আছেন তারা 24 জুলাই আগস্ট অভ্যুত্থানে বিশেষ ভূমিকা রেখেছেন, অবশ্যই এটা প্রশংসনীয়, তাদের মতামত বিভিন্ন ক্ষেত্রে গ্রহণীয়। কিন্তু সরকারের উপদেষ্টারা বা সরকারের বিভিন্ন সেক্টর বা মন্ত্রণালয়গুলো এরকম বিভিন্ন জায়গায় চাকরি থেকে শুরু করে সকল কিছু যদি এরকম অ্যাক্টিভিটিস চালায়, তাহলে খুব বেশি দিন লাগবে যে একটা বিশাল অংশ বেকা বসতে। সরকার চলতে হবে সরকারের নিজস্ব গতিতে, সরকার দেখতে হবে রাষ্ট্রের স্বার্থ, নীতির বেলা। যেখানে দুর্নীতি হয়েছে ফাইন অ্যাকশন, কিন্তু যেখানে ওই এরকম দলীয় ট্যাগের ইস্যু, যেটা আওয়ামী লীগ সরকারের সময় ছিল না তা না, এই খেলাটা আওয়ামী লীগ দেখাইছে, যার কারণেই তো আওয়ামী লীগের পতন ঘটছে। এখন তো আওয়ামী লীগের পতনটার পর আমরা তো পরিবর্তিত সিস্টেম চাই। যদি এই এসপিদের মধ্যে বা সেই 323 জন যাদের মধ্যে আছে বা বিভিন্ন সেক্টরে হয়তো আমরা সামনে আরো দেখবো, যদি এরা কেউ অপরাধের সাথে কানেক্টেড থাকে অতীতে ছাত্রলীগের রাজনীতি করতে গিয়া, তো ঠিক আছে তাদেরকে বাদ দেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন। কিন্তু যারা হয়তো শুধুমাত্র ছাত্রলীগ করতো দলের করার কারণে, ভাই এটা আসলে কি কোনো ফেয়ার হয়? আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে বিভাজন কেন তৈরি করা হবে? আরেকজন সমন্বয়ক তিনি তো ভাই কোনো একটা পারসেপশন থেকে দিতে পারেন, কারণ আমরা দেখছি যে সমন্বয়করা সার্জিস্টে তো ছাত্রলীগ করতো, অর্ধেক করতো ছাত্র শিবির, অর্ধেক করতো ছাত্রদল, তো প্রত্যেক তো দল কর্তৃক তার জায়গা থেকে প্রভাবিত হয়। সব তো আর সার্জিস হাসনাদের মতন না যে তারা অনুপ্রবেশকারী ছিল, প্রকৃত যারা ছিল তারা তো তাদের দলের পক্ষই টানবে। আমার মনে হয় যে এই বিষয়গুলোকে একটু ফোকাস করা উচিত। এতে জনগণের মধ্যে আরো একটা বিভাজন তৈরি করা হচ্ছে। এই যে শ্রেণীগুলো যারা এই লম্বা সময় ধরে অপেক্ষমান ছিল, ট্রেনিং করছে, সামাজিকভাবে কি পরিমাণ হেয় প্রতিপন্ন হবে এই বিশাল সেক্টরটা, তাদের সাথে অনেক বন্ধু বান্ধব এখন চাকরি করছে। সো এগুলো একটু ভালোভাবে বোঝা দরকার। আমার কাছে মনে হয় যে সমন্বয়কদের সিদ্ধান্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সরকার নিতে পারে, কিন্তু তারা যেটাই বলবে সেইটাই হইতে হবে। তাহলে তো 3 দিন পরে ইলেকশনের আগে বিএনপির সাথে যে পরিমাণ এখন কাদা ছোড়াছড়ি হচ্ছে, 3 দিন পরে বিএনপির এরা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেবে। তো সরকার যদি এগুলো করে, ডক্টর ইউনূসের সরকারের অস্তিত্ব থাকবে না। বিএনপি কিন্তু এই কারণে বলতে, আর একটা 5 আগস্ট দরকার হবে। তো ভাবেন কি পরিণতি হতে পারে। এগুলার পরিবর্তন চাই, সিস্টেমটারই আমরা পরিবর্তন চাই। অপরাধী সে যেই হোক তার বিচার চাই, কিন্তু নিরপরাধ ব্যক্তি বৈষম্যের শিকার হবে, সেটা কেন? দর্শক বন্ধুরা, সমন্বয়কদের হালাল পার্টি, আগে একটা ছবি দেখেন তারপর বাকি কথা বলতেছি। দেখেন তো ছবিটা, এটা হচ্ছে সমন্বয়কদের হালাল পার্টি। আপনার যেদিন নাকি আপনার এই মুক্তিযোদ্ধাকে আপনার জুতার মালা দিয়ে অবমাননা করা হয়, সেই দিনই হচ্ছে পাকিস্তানের একজন শিল্পী বাংলাদেশে এসে কনসার্ট করে, এবং সেই কনসার্টের দৃশ্যটি হচ্ছে এই সমন্বয়ক যে সার্জিস আছে তার পাশে বৈশা রয়েছে। দেখতেছেন তো কি নোংরামি, হ্যাঁ? আর এই কাণ্ডটা যদি ভাই বাই এনি চান্স আপনার আওয়ামী লীগ কিংবা বিএনপি ঘটাইতো, বাংলাদেশে একটা মনে করেন গৃহযুদ্ধ শুরু হয়ে গেত। সত্যিই বলতেছি, এরা গৃহযুদ্ধ মনে করেন বাধায় ফেলাইতো। শুধু এটাই না, বাংলাদেশের জনগণ যারা নাকি এদের পক্ষ নিয়ে এখন পর্যন্ত কথা বলে, এরা তো মনে করেন এক হাত নিতে 1 সেকেন্ডও মনে করেন সময় লাগাতো না, 1 সেকেন্ডও না। কিন্তু দেখেন আজকে আমাদের বাংলাদেশে যারা নাকি এই দেশটাকে স্বাধীন করার জন্য নিজের জীবন যৌবন সব কিছু ব্যয় করে দিছে, সেই দিন নাকি আপনার জুতার মালা পরায়া অপমান করা হয়, এবং সেই দিনই পাকিস্তানের একজন শিল্পী এসে বাংলাদেশে কনসার্ট করে। সেই কনসার্টের দৃশ্য কি দেখছেন, কতটা নোংরা। এটা হচ্ছে তাদের হালাল। এখন এখানে জামায়াত ইসলাম কোনো কথা বলে না, কোনো কথাই বলে না, এগুলো নাকি হালাল। এখন হাদিয়া হালাল, সুদ হালাল, মানে সবই কি হালাল। তাদের ফতুয়া কি হাদিয়া, বুঝছেন? হাদিয়া কি বলবেন আপনি? দেখেন বাংলাদেশে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, এখন পর্যন্ত বাংলাদেশে আনাচে কানাচে সেই রক্তের গন্ধ শুকায় নাই। দেখেন একটা কথা বলি, এই দেশটা না 30 লক্ষ মানুষের জীবনের এবং লাখো লাখো মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশটা না কেনা হয়েছে, বুঝছেন? পাকিস্তানদের কাছ থেকে এই বাংলাদেশটা কেনা হয়েছে। এমন দেশটা কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার মাতৃভূমি।
ভাই আসলে কলিজাটা জ্বইলা যায়, বুঝছেন, কলিজাটা জ্বইলা যায় যখন নাকি একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে অপমান করা হয় এবং সেই দিনই তারা এই দিকে মনে করেন কোনো নজরদারি করে না এবং সেই দিনই তারা কি করে, পাকিস্তান থেকে একজন শিল্পী এনে কনসার্টের আয়োজন করে এবং সেই কনসার্টে এই ধরনের নোংরামি ভাবা যায়? ভাবা যায়? এখন পর্যন্ত বাংলাদেশে রক্তের দাগ শুকায় নাই। এই দেশটা মানুষের জীবনের বিনিময়ে, মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই দেশটা কেনা হয়েছে, কেনা। বুঝতে পারছেন? আপনারা বর্তমান বাংলাদেশের এই অন্তর্বর্তীকালে সরকারের উপদেষ্টা যে বা যারা আছেন, আপনারা যেই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা একের পর এক চালাচ্ছেন, সবচেয়ে বড় কথা হচ্ছে মুক্তিযোদ্ধাকে জুতার মালা দিয়ে যেইভাবে অপমান অপদস্থ আপনারা করতেছেন একের পর এক, এবং এই বিষয়ে আপনাদের কোনো মুখের ভাষা নাই, কোনো কিছু উত্তর দেন না। জামায়াত ইসলাম আজ চুপ কেন? কেন? তাহলে কি আপনারা স্বাধীনতা বিরোধী শক্তি নয়? তাহলে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে একটা কথা বলছিল যে এরা হচ্ছে রাজাকার, তাহলে সেই কথাটা কি সত্যি নয়? দেখেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলছিল যে কোঠা না মেধা, এরা যে আন্দোলন করে এরা তো রাজাকার। তখন আমরাও কিন্তু তার এই কথার প্রতিবাদ জানাইছি, কিন্তু এখন কথাগুলো আসলে মিলে যায়, প্রতিটি অক্ষরে অক্ষরে মিলে গেল ভাই। এরা অরিজিনালি হচ্ছে রাজাকার, অরিজিনাল। কারণ বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আপনি ভাবতে পারেন 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে এই দেশটা কেনা হয়েছে, কেনা। আর এই দেশটাকে তারা এবং যারা নাকি দেশটাকে স্বাধীন করছে, জীবন দিছে, এখন তাদেরকে জুতার মালা দিয়ে অপমান করা হয় এবং সেই পাকিস্তানের কাঁধে কাঁধ মিলিয়ে আপনার উদযাপন কনসার্ট করা হয়। এই কনসার্ট এখন হালাল, জামায়াত ইসলাম এখন হালাল বলবে, হালাল। কেন? আজকে যদি এই সেম কনসার্টটা আপনার আওয়ামী লীগ করতো কিংবা বিএনপি করতো, দেখতে পারতেন বাংলাদেশে একটা কি অরাজকতার সৃষ্টি তারা মনে করেন বানাই ফেলাইতো বা করতো, দেখতে পারতেন। শুনেন, 1971 সাল বাংলাদেশের মানুষ বলে নাই, সেই দিনটার কথা যদি মনে পড়ে চোখের কোনা দিয়ে পানি অঝরেই মনে করেন ঝরে পড়ে এবং হৃদয়টা জীর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই হৃদয়ের দাগ এখন পর্যন্ত শুকায় নাই। আর আপনারা এই ধরনের অরাজকতা সৃষ্টি চালিয়ে যাবেন, কি মনে করছেন আপনাদের এই প্রতিবাদ কি হবে না? অবশ্যই হবে। আপনাদের প্রত্যেকের বিচার এই বাংলার মাটিতেই হবে, অতি শীঘ্রই হবে। আমি আবারও বলতেছি, এই দেশটা কেনা হয়েছে, কেনা। মা বোনদের ইজ্জতের বিনিময়ে যে নাকি পৃথিবীতে আসছে, মায়ের বুকের দুধ পর্যন্ত মনে করেন ছাড়ে নাই, সেও মনে করেন গুলি খেয়ে শহীদ হয়েছে এই দেশের জন্য। আপনি কল্পনা করতে পারেন সেই দেশে এখন এই পাকিস্তানিদের এনে আপনারা কনসার্ট করেন এবং অপরদিকে এই মুক্তিযোদ্ধাকে জুতার মালা দিয়ে আপনারা সেই সাধুবাদ জানান। বাহ বাংলাদেশ, বাহ! এই হচ্ছে আপনার সংস্কার, এই হচ্ছে উপদেষ্টা এবং এই হচ্ছে সমন্বয়কারীরা। না, আপনাদের বিচার বাংলার মাটিতে হতেই হবে, হতেই হবে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। আপনি চেয়ার থেকে নামেন, আমার চ্যালেঞ্জ নেওয়া লাগবে না, বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার বিপক্ষে চ্যালেঞ্জ নেবে, ওই দিন আপনার কুকীর্তিগুলা তুলে ধরবে। আমি কয়েকজন মাস্টার মাইন্ডের কথা না বললে আমি পারছি না। তার আগে আমি আরেকজনের কাছে যাই। আমি আসলে ব্যারিস্টার ফুয়াদ, তাকে আমি খুব ভালো মনে করেছিলাম, তাকে আমি শ্রদ্ধা করতাম, তার কথাগুলো আমার ভালো লাগতো, তার একজন ফ্যান ছিলাম আমি। কিন্তু ইদানিং তার যে সমস্ত আপনার কার্যক্রম আমি দেখতে পাচ্ছি, এটা আসলে জাতিকে বিভ্রান্ত করার জন্য কারো কাছ থেকে টাকা নিয়েছে কিনা এটা আমার জানা নেই। তবে তার কার্যক্রম দেখে আমার মনে হচ্ছে সেও আসলে কিছু ভাগ ভাটোয়ারা পেয়েছে। না হলে কাউন্সিলরদেরকে সে কেন আপনার পূর্ণবহাল চাচ্ছে? আমার সন্দেহ হচ্ছে এখানে। এই জন্য টাকার বিনিময় করছে নাকি কার ইন্ধনে এগুলো করছে, আমার ফুয়াদ ভাইয়ের কাছে জিজ্ঞাসা। আপনি যদি এই কাজগুলো আপনার দেশের পক্ষে যদি আজকে আপনি কাজ করতেন, আমি আপনাকে এই কথাগুলো বলতাম না। কিন্তু আপনি দেশকে ধারণ করে, দেশের মানুষের মাথা বিক্রি করে আপনি যে দেশের বিরোধিতা করে যাচ্ছেন, দেশের অন্যায় করে যাচ্ছেন, এটার বিরুদ্ধে আমি। এই যে কাউন্সিলররা যাদের আদেশে আপনাদেরকে সে হারুন হোটেলে ভাত মানে আপনাকে বন্দি রেখেছিল, এদেরকে পূর্ণবাহনের যে আপনার চিন্তাধারা কে দিয়েছে? আপনাকে কত টাকা নিয়েছেন আপনি? হারজিৎ গতকালকে ফেস দাবি বলে চ্যালেঞ্জ দিয়েছে, 1 টাকার কেউ যদি কোনো অভিযোগ প্রমাণ দেখাতে পারে তিনি ফাঁসিতে ঝুলবে। তো এটা আপনি কি বলবেন? আপনি কি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হারজিতের? দেখুন, শেখ হাসিনা 15 বছর দেশে ক্ষমতায় ছিল। শেখ হাসিনা ঠিক সেম ভাবে বলছে যে আমার কোনো অন্যায় যদি বাংলাদেশ, সারা পৃথিবীর মানুষ যদি আমাকে অন্যায় ধরিয়ে দিতে পারে, আমি আগামীকালে চেয়ার থেকে নেমে যাব। আমার এই চেয়ার দরকার নেই, চেয়ারে থাকার আমার ইচ্ছে নেই, এভাবে সে বলতেন। কিন্তু তাকে ওই 15 বছরে এমন কোন ব্যক্তি আছে যে কিনা তার ভুল ধরিয়ে দেওয়ার লোক ছিল না? তাকে ভুল ধরিয়ে দিতে পারেনি কেউ। আজকে কেন শেখ হাসিনার এত কীর্তি, এত সুনাম চারিদিক থেকে বের হচ্ছে কেন? কারণ সে চেয়ারে নাই, এখন তার ক্ষমতা নাই। আরে ভাই সার্জিস আর হাসনাত কি বলছি, তোমরা তো এখন তোমাদের চারপাশে ডিজেফাই, এনএসআই এবং বর্তমান যে সরকার কিছু মানে একটা ক্ষমতা দিয়ে রেখেছে, এই ক্ষমতার অপব্যবহার করে এখন তুমি চ্যালেঞ্জ নিতে পারো ভাই, হাজার চ্যালেঞ্জ নাও। কোরআন শরীফ ধইরা তুমি যদি শপথও নাও, আমি বিশ্বাস করবো না তুমি সৎ পথে আসো।
ঠিক আছে, তুমি কোরআন শরীফ ধরে যদি তুমি বলো যে আমি শেখ হাসিনার সাথে আমার যোগাযোগ নাই, আমি বিশ্বাস করবো না। তো এই বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না। এখন আপনার এই চ্যালেঞ্জ আমি নিতে রাজিও নাই। কেন? আপনি চেয়ার থেকে নামেন, আমার চ্যালেঞ্জ নেওয়া লাগবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার বিপক্ষে চ্যালেঞ্জ দেবে। ওই দিন আপনার কুকীর্তিগুলা তুলে ধর। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত তথ্য পেয়ে গেলেন বর্তমান দেশের চলমান অবস্থা নিয়ে। দর্শক, বর্তমান দেশে কি চলতেছে, কোথায় কি হচ্ছে, দর্শক শ্রোতা এই সম্পর্কে আজকের এই ভিডিওতে কিছু অজানা রহস্যময় প্রতিবেদনে আলোচনা শুনতে পারলেন। দর্শক, এই সম্পর্কে আপনাদের মতামত কি? বর্তমান দেশে যেসব আলোচনা হচ্ছে, বর্তমান যেসব কর্মকাণ্ড হচ্ছে, এই সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকারের কি কি পদক্ষেপ নেওয়া উচিত এবং আওয়ামী লীগের এখন কি করা উচিত, তারেক রহমানের কি করা উচিত, দর্শক রাজনৈতিক দলগুলোর এখন কি কি পরিকল্পনা করা উচিত, কি কি উপদেশ দেওয়া উচিত এই সরকারকে এবং এই দেশের জনগণকে, আপনাদের এই সম্পর্কে ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।